মিক্স টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের যত ধরনের কোয়ারিজ রয়েছে সেই সমস্ত কোয়ারিজগুলো নিয়েই আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা কেউ মিস করবে না, শেষ পর্যন্ত দেখো যে তোমাদের যত ধরনের কোয়ারিজগুলো রয়েছে তোমাদের মনে, সেই সমস্ত কোয়ারিজের যে আনসারগুলো কি হবে সেগুলোই তোমাদের সামনে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ঠিক আছে? তো ফার্স্ট টাইম যারা চ্যানেলটা ভিজিট করছো, নার্সিং রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি একটু শেয়ার করে দেবে। ঠিক আছে? আর অবশ্যই কিন্তু একটা লাইক করবে। ঠিক আছে? তো চলো আমরা বেশি দেরি না করে তাহলে ভিডিওটা শুরু করি। দেখো আমাদের যে পয়েন্টগুলো আজকে রয়েছে, যে তোমরা 2024-এ যারা এএনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, চলছে। তো আগামী 21 তারিখ অর্থাৎ এপ্রিল মাসের 21 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ হবে। তো এখনও যারা ফর্ম ফিল আপ করনি বা করার বাকি রয়েছে যাদের, তারা কিন্তু অতি অবশ্যই ভালোভাবে ফর্ম ফিল আপটা বা অনলাইন অ্যাপ্লিকেশানটা করে নেবে। ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের যে প্রস্তুতি বা প্রিপারেশান সেটাও কিন্তু একসাথে চালিয়ে যাবে ভালো মতো। আচ্ছা, তোমাদের যে কোয়ারিজগুলো রয়েছে সেই কোয়ারিজগুলো নিয়ে আজকে এই আলোচনা। সেই কোয়ারিজগুলো কি কি? প্রথম তোমাদের একটা কোয়ারিজ আমি পেয়েছিলাম যে ফর্ম ফিল আপ করতে গিয়ে আমি একটা ভুল করে ফেলেছি, এখন উপায় কি রয়েছে? নাম্বার ওয়ান, তাহলে ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমাদের যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে তোমাদের কিন্তু একটা কারেকশান পিরিয়ড থাকবে। তোমাদের এএনএম জিএনএম এর এক্সামিনেশানে যে শিডিউলটা দিয়েছিল সেই শিডিউলে তোমাদের কিন্তু কারেকশান পিরিয়ডটা রয়েছে, সেটা হচ্ছে 23/4/2024 থেকে 25/4/2024, এই 3 দিন, অর্থাৎ এপ্রিলের 23, 24 এবং 25, এই 3 দিন তোমাদের কারেকশানের টাইম। তবে তোমরা কিন্তু সব কিছু কারেকশান করতে পারবে না, যেমন নাম, মায়ের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ডোমিসাইল, এই সমস্ত কিছু কিন্তু তোমরা কারেকশান করতে কোনোভাবেই পারবে না। এইগুলো বাদ দিয়ে বাকি যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেগুলো কারেকশান করতে পারবে সেই নির্দিষ্ট কারেকশান পিরিয়ডের মধ্যে। ওকে? আচ্ছা, এবারে সেকেন্ড যে কোয়ারিজটা ছিল সেটা হচ্ছে আমার বয়স হচ্ছে 35+, যদি এএনএম করি তাহলে চাকরি পাবো তো? তোমাদের এই জিনিসটা অনেকেরই কিন্তু একটা মনে খটকা রয়েছে, কারণ যখন চাকরির অ্যাপ্লাইটা হয় এএনএম জিএনএম বলো, স্টাফ নার্সে বলো, তখন কিন্তু 39 ইয়ার্স কিন্তু এজ লিমিটটা রয়েছে। ঠিক আছে? তো দেখো, যেহেতু তোমাদের এএনএম জিএনএম এর অ্যাডমিশান, যে অ্যাডমিশানের ক্ষেত্রে যে আপার এজ লিমিট সেটা যেহেতু নেই, তো সেক্ষেত্রে পরবর্তীতে তোমাদের এএনএম হোক বা জিএনএম এর ক্ষেত্রে যে নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 বা এএনএম এর নিয়োগের ক্ষেত্রে কিন্তু বয়সের কোনো আর অর্থাৎ আপার এজ লিমিটটা থাকছে না বা থাকবে না, এটা কিন্তু তোমাদের বলে রাখি। ঠিক আছে? আচ্ছা, তাই কোনো চিন্তার কোনো কারণ নেই, তোমরা চান্স পেলে অবশ্যই এএনএমটা করবে। আচ্ছা, 3 নাম্বার কোয়ারিজ বলছে এএনএম জিএনএম এর ভর্তির ক্ষেত্রে বয়স তুলে দিয়েছে, তবে স্টাফ নার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে বয়সের লিমিট 39 বছর। তাহলে যদি আমার বয়স 40 হয় তাহলে আমি কি করব? দেখো, এই প্রশ্নটা এর আগের যে প্রশ্নটা অনেকটাই একই ধরনের প্রশ্ন, যে তোমাদের আপার এজ লিমিট ভর্তির ক্ষেত্রে এএনএম জিএনএম এর ভর্তির ক্ষেত্রে তুলে দিয়েছে, তো স্টাফ নার্স রিক্রুটমেন্ট যখন হবে সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রেও তোমাদের আপার এজ লিমিট থাকছে না, এটা কিন্তু তোমাদের বলে রাখি। ঠিক আছে? এর আগের প্রশ্ন উত্তরটা তো সেটা আমি বললাম। আচ্ছা, এরপরে আমি এবার এইচএস বা ফার্স্ট ইয়ার দিয়েছি, কোন কোর্সটা আমার পক্ষে নেওয়া ভালো হবে? এটা কিন্তু একটা ভাইটাল একটা কোশ্চেন বা ভাইটাল একটা কোয়ারিজ। যে দেখো, প্রথম কথা হচ্ছে তোমাদের কোর্সে বা কোর্স তোমাদের চুজ করা সেটা কিন্তু টোটালি তোমার উপর ডিপেন্ড করবে। এবার তোমার ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড, তোমার এজ,
তোমার ইচ্ছা সমস্ত কিছু মিলে তোমাকেই কিন্তু ডিসিশনটা নিতে হবে। তবে তুমি যদি এইচএস সদ্য দিয়ে থাকো বা ফার্স্ট ইয়ার কোয়ালিফাইড করে থাকো, তাহলে আমি বলবো তুমি জিএনএমটা নাও। তবে যদি ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড যাদের খারাপ বা যারা দ্রুত একটা সরকারি চাকরি পেতে চাও, তাদের ক্ষেত্রে এএনএমটা করা মানে খুবই ভালো হবে। ওকে, আদারওয়াইজ তোমরা জিএনএম করতে পারো। ঠিক আছে, আচ্ছা এবারে বলছে ইডাব্লিউএস এসসি সিডি সার্টিফিকেট নেই, কিন্তু ফর্ম ফিল আপের সময় আমি ভুলবশত ইডাব্লিউএস বা সিডি বা এসসি যে ক্যাটাগরি সেটা দিয়েছি, কিন্তু সার্টিফিকেটের অ্যাপ্লাই করেছি এখনও হাতে পাইনি, কি হবে? সমস্যা হবে কি পরবর্তীতে? দেখো তোমাদের এই সমস্ত ক্ষেত্রে কি হয়, আমি যখন ফর্ম ফিল আপটা শুরু হয় তার আগে কিন্তু আমি বলেছিলাম একটা ভিডিওতে যে যদি তোমাদের সার্টিফিকেট এই মুহূর্তে না থাকে, তোমরা যদি দেখো যে তোমাদের সার্টিফিকেট তোমরা 1-2 মাসের মধ্যেই পাবেই কনফার্ম, তাহলেই তোমরা কিন্তু ক্যাটাগরি অপশানটা টিক করো, অর্থাৎ ক্যাটাগরি অপশানে ক্যাটাগরিটা দিতে হবে। আর যদি তুমি সার্টিফিকেট তোমার পেতে দেখা গেল অনেক লেট হয়ে যায়, অর্থাৎ দেখা গেলো রেজাল্ট পাবলিশ হলো, কাউন্সিলিং হলো, সার্টিফিকেটে দেখা নেই, তাহলে কিন্তু পরবর্তীতে তোমার সমস্যা দেখা দেবে মানে তুমি যদি সেই ক্যাটাগরিতে তোমার কোনো সিট অ্যালোটেড হয়, তাহলে সেই সিটটা পরবর্তীতে ভেরিফিকেশনে বাতিল হয়ে যাবে, তোমাকে জেনারেল হিসাবে ট্রিট করা হবে পরের কাউন্সিলিংয়ে। ওকে, তাই বিশেষ একটা সমস্যা হবে না, তুমি পরবর্তীতে জেনারেল হিসাবে ট্রিট করতে হবে তোমাকে। ঠিক আছে, আচ্ছা আমার প্রিপারেশন ভালো হচ্ছে না, কিভাবে পড়ব? দেখো এই প্রশ্নটা অনেকেই বলেছিল যারা কোচিং নিচ্ছে না। অ্যাকচুয়ালি কি বলতো, তোমাদের অনেক স্টুডেন্ট আছে যারা বাড়িতে বসেই প্রিপারেশান নিচ্ছে, তোমাদের অনেকেই আছে প্রিপারেশান ভালো হচ্ছে, আবার অনেকেই আছে পড়াশুনোতে একা একা মন বসছে না। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আমি এর আগের একটা ভিডিও আমি দিয়েছিলাম, কিন্তু কিভাবে তোমরা প্রিপারেশান নেবে এই আগামী 3 মাস বা 3.5 মাস, কারণ তোমাদের হাতে 3 থেকে 3.5 মাসের মতো সময় এখনও রয়েছে। তো এই 3 থেকে 3.5 মাসের মধ্যে কিভাবে তোমাদের পড়াশোনা করতে হবে তার ভিডিওটা অবশ্যই আমি এর আগে দিয়েছি, সেটার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। ঠিক আছে, সেখান থেকে তোমাদের একটা ভালো ধারণা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আমি মেল ক্যান্ডিডেট, এবার কম্পিটিশন কেমন হবে মেলদের? দেখো তোমাদের মেলদের যেহেতু শুধুমাত্র 2টো সরকারি কলেজ, তো প্রত্যেক বছরের মতো এবারও তোমাদের মেলদের কিন্তু কম্পিটিশানটা অনেক হাই হবে। তোমরা অবশ্যই চেষ্টা করবে 90+ স্কোর যাতে তোমাদের থাকে, তাহলে একটা সেফ জোনে থাকবে তোমরা মোটামুটি। ঠিক আছে, আচ্ছা এবার জিএনএম করলে সরকারি চাকরি হয় না, কথাটা কি ঠিক? এটা নিয়ে দেখো অনেকে অনেক ধরনের ভিডিও বানিয়েছে যে জিএনএম করলে চাকরি হবে না। আমার নিজেরও একটা ভিডিও আছে, বা চাকরিও হবে না বা কতদিন পরে হবে, অনেকেরই হচ্ছে না, এরকম মানে নানান ধরনের কথা কিন্তু শোনা যায়। কিন্তু আদতে দেখো যে আসল ঘটনাটা সেটা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্টটা তোমাকে দেখতে হবে, স্টাফ নার্স রিক্রুটমেন্ট প্রত্যেক বছর হচ্ছে কি না। 2022-এর ডিসেম্বরে নোটিফিকেশান, 2023-এ নিয়োগ হয়েছে, 24-এ তোমাদের এই যে ভোটের পরেই তোমাদের স্টাফ নার্সের নিয়োগ হবে। তো দেখো নিয়োগ কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে প্রত্যেক বছর। তো সেক্ষেত্রে বিশেষ একটা ভাবনার কিছু নেই যে জিএনএম করলে চাকরি একদমই হবে না। তবে অবশ্যই তোমাদের যে প্রসেসে নিয়োগটা হয়, স্টাফ নার্স গ্রেড 2 যে নিয়োগের যে বা রিক্রুটমেন্টের যে প্রসেসটা, সেই প্রসেসে তোমাদের কিন্তু অ্যাকাডেমিক মার্কসটা ভালো থাকতে হবে। যদি অ্যাকাডেমিক মার্কস ভালো থাকে তাহলে তোমরা নিঃসন্দেহে কিন্তু জিএনএম করতে পারো, এবং জিএনএম করে তোমারও একটা চাকরি বা সরকারি চাকরি তুমি একটা পাবে। এছাড়াও সিএইচও আছে বা আদার্স অন্যান্য অনেক তোমার পদ রয়েছে জিএনএম করার পরে সরকারি চাকরির ক্ষেত্রে। ঠিক আছে, তো তাই নিশ্চিন্ত মনে তোমরা জিএনএম করতে পারো, এটা নিয়ে কোনো দ্বিধা রাখবে না মনের মধ্যে। তো এএনএম জিএনএম এর কাট অফ কেমন হবে? দেখো আমি এর
পূর্ববর্তী দুটো ভিডিও দিয়েছি, একটাতে এএনএম এর সেভ স্কোর বলেছি, একটাতে জিএনএম এর সেভ স্কোর বলেছি। তোমরা যদি দেখে না থাকো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা কিন্তু দেখে নেবে, ঠিক আছে। তবে কাট অফ একটু হাই হতে পারে, আবার নাও হতে পারে, কারণ তোমাদের এক্সাম এখনও হয়নি। এক্সাম না হওয়াতে তোমাদের প্রশ্নপত্রটা দেখা হয়নি, তাই এই মুহূর্তে কিন্তু কাট অফটা বলা যাচ্ছে না যে কত কাট অফ পেলে তুমি চান্স পাবেই। তবে সেভ স্কোর আমি একটা বলেছি, সেই সেভ স্কোরটা তোমরা দেখে নিতে পারো। ওকে, ডিসক্রিপশনে তার ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। তো তোমাদের এই সমস্ত কোয়ারিসের যে আনসারগুলো আমি দিলাম, যদি তোমাদের বাড়তি কোনো কোয়ারিস থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটু প্রচুর পরিমাণে শেয়ার করবে, ঠিক আছে। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।